আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। অপরাধী ভালোবাসা গল্পের ২১ নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি। চলুন গল্প শুরু করা যাক। নতুন দিনের সূচনা ঘটেছে। ভোর সকালে পাখিদের মিষ্টি স্বর ভেসে আসছে জানালা ভেদ করে। কায়নাত আর মোর ভেঙে উঠে বসল বিছানায়। আজ ফজরে উঠতে পারেনি সে। পাশে তাকিয়ে দেখল নিশা আর নিধির নাক ডেকে ঘুমাচ্ছে একে অপরকে জড়িয়ে ধরে। কাল রাতে বাড়ি ফেরার পর বেহরুজ বেগম অনেক বকেছেন তিনজনকে। একে তো রাত করে ফিরেছে, আবার অর্ণব বাড়ি ফিরে অনেক চিৎকার চেঁচামেচি করেছে। তার ভাব দেখে মনে হচ্ছিল কায়নাতরা ভীষণ বড় ভুল করে ফেলেছে। যত সব ফালতু লোক। কায়নাত বিছানা থেকে নেমে হাত মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বের হলো। লম্বা চুলগুলো সুন্দর করে বেনুনি গেঁথে কাঁধের দুপাশে ওড়না নিয়ে ঘর থেকে বের হলো। নিশ্চয়ই সাইমা আপা এসে কাজে লেগে গেছে এতক্ষণে, আর বেহরুজ বেগমও উঠে গেছেন। কায়নাত সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। দেখল রান্নাঘর থেকে শব্দ আসছে। সে এগিয়ে গেল সেদিকে। দেখল সাইমা আপা আর শাশুড়ি মিলে কাজ করছে আর টুকটাক কথা বলছে। কায়নাত উপস্থিত হতেই সাইমা মুচকি হেসে বলল, বড় ভাবি, রান্নাঘরে আইছেন কেন? কায়নাত আর চোখে বেহরুজ বেগমের দিকে তাকিয়ে জবাবে শুধায়, আমি কাজে একটু সাহায্য করি। আমি থাকতে আপনি কাম করবেন কেন বড় ভাবি? তুমি তো সব সময় করো, আজ আমিও একটু করি। বেহরুজ বেগম সাইমাকে থামতে বললেন। কায়নাতের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বললেন, অর্ণর জন্য 1 কাপ ব্ল্যাক টি বানিয়ে ছাদে যাও। কায়নাতের হাসি খুশি মুখটা শুকিয়ে এলো। এই শাশুড়ি ভারী বজ্জাত। একে তো নানি শাশুড়ি এসে ঘাড়ের উপর বসে নানা রকম বাজে কথা বলে তাকে বিপাকে ফেলছে, তো অন্যদিকে শাশুড়ি 3 বেলাই ছেলের সকল কাজ তাকে দিয়েই করাচ্ছে। অথচ পোড়া কপাল স্বামী তার বউকেই মানে না। কায়নাত চুপচাপ ব্ল্যাক টি বানিয়ে সিঁড়ি বেয়ে ছাদের দরজার কাছে এলো। মাথা আগে বের করে উঁকি দিল বজ্জাত জামাইয়ের সাথে আবার ডামড়া দেবরগুলো আছে নাকি। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে সে পা রাখল ছাদে। একটু এগিয়ে এসে বামে তাকাতেই দেখতে পেল খালি গায়ে সুঠাম দেহি তার সুদর্শন স্বামীকে। পরনে শুধু হালকা কালো রঙের একটা ট্রাউজার। ঘামে পুরো শরীর চিকচিক করছে। হাতের মাসলগুলো ফুলে উঠেছে আপ ডাউন করার কারণে। কায়নাত শুকনো ঢোক গিলল। অর্ণর পিঠের ঠিক মধ্যখানে একটা কালো কুচকুচে তিল আছে। সেথায় কায়নাতের বেহায়া চোখ যেতে হার্টবিট বেড়ে গেল। কি মহা জ্বালায় পড়ল সে। অর্ণ উঠে দাঁড়ালো। ঘামন্ত শরীর নিয়ে কিশোরী কন্যার দিকে ফিরতেই দুজনেই ভ্যাবাচ্যাক্কা থেয়ে গেল। কায়নাতের গলা শুকিয়ে কাটকাট। অর্ণ কপাল কুচকে মেয়েটার লাজুক আনন্দ দেখল। ব্লাশ করছে মুখখানা। গায়ে আজ সাদা রঙের একখানা 3 পিস। ওড়নাটা ঠিক কী রঙের বলা যায় সে বুঝতে পারছে না। অনেক রং মিলিয়ে প্রিন্ট করা, বেশ লাগছে দেখতে। হাতে কাপ দেখে সে এগিয়ে এলো ষোড়শী কন্যার নিকট। না চাইতেও মেয়েটার হাত কাঁপছে অস্বাভাবিকভাবে। অর্ণ কায়নাতের হাত থেকে কাপটা নিয়ে ভারী স্বরে বলল, এত কাঁপছেন কেন? ধরলাম না, কিছু করলাম না, তাতেই এই অবস্থা। ম্যাডাম কি ভয় পাচ্ছেন? ম্যাডাম ডাকটা খুবই অদ্ভুত লাগে কায়নাতের কাছে। কেমন যেন শিহরণ বয়ে যায় শরীর জুড়ে। স্থির বুকটা অজানা কারণে দুরু দুরু করে। কায়নাত পিটপিট করে মাথা উঁচু করে অর্ণর চোখে চোখ রেখে সাথে সাথে দৃষ্টি নামিয়ে নিল। শুকনো গলা ভিজিয়ে বলল, ভয় পাবো কেন? তাহলে এত কাঁপছেন কেন? কই, কাঁপছি না তো। অর্ণ বোধহয় ঠোঁট বাঁকিয়ে স্মিত হাসল। কাপে চুমুক বসিয়ে অদ্ভুত কণ্ঠে বলল, আপনি বড় হবেন কবে? এহেন সময়ে এহেন প্রশ্ন শুনে হকচক্কে গেল কায়নাত। বলল, আমি তো বড়ই। হুঁ, আপনি খুবই ছোট, অন্তত স্বামী সামলানোর ক্ষেত্রে একদমই ছোট্ট বাচ্চা। কায়নাতের কান গরম হয়ে এলো। কি বেহায়াপনা কথাবার্তা! লজ্জা শরমের মাথা খেয়েছে। কায়নাত উল্টো ঘুরে দরকার দিকে পা বাড়ালো। অর্ণ ধমক দিয়ে বলল, আপনাকে কি আমি যেতে বলেছি? কায়নাত থমকে গেল। লোকটার কথা শুনলে তার হৃদ মাঝারে ঝড় শুরু হয়। কি করে বুঝাবে এই লোককে? অর্ণ কায়নাতের নগ্ন পায়ের দিকে তাকালো। ফর্সা পা দুটো জলজল করছে। এক পায়ে সোনালি রঙের চিকন পায়েল। সে দৃষ্টি সরিয়ে কায়নাতের লম্বা বেননি গাঁথা চুলের দিকে তাকালো। আরেকটু এগিয়ে সে ওর চুল স্পর্শ করতেই কায়নাতের শ্বাস আটকে এলো। চোখ মুখ খিঁচে বন্ধ করে ফেলল। অর্ণর শরীর থেকে ক্যালভিন ক্লেইন পারফিউমের কড়া ঘ্রাণ তার নাকে এসে বাড়ি খাচ্ছে। মাতাল মাতাল সেই ঘ্রাণখানা। অর্ণ কায়নাতের মোটা চুলে নাক ডুবিয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, সুইট অ্যালেসাম। শব্দখানা কায়নাতের কর্ণদয় পৌঁছল না। অর্ণ ওর চুল ছেড়ে দিয়ে কায়নাতের কানের লতির একটু নিচে হাত স্পর্শ করে শুধায়, নেক্সট টাইম দেয়ার উইল বি আ স্টেইন হিয়ার। বলেই হনহন করে কায়নাতকে পাশ কাটিয়ে ছাদ থেকে নেমে গেল।
কায়নাত আটকে রাখা শ্বাসটুকু ছাড়তেই শরীর ভেঙে এলো। দাঁড়িয়ে থাকার শক্তিটুকু অবোধহয় ক্ষয় হয়ে এসেছে। সকালের স্নিগ্ধ বাতাসটুকুও তার শরীরে স্পর্শ করতে পারছে না। ঘেমে একাকার অবস্থা তার। সকাল সকাল নাস্তা খেতে বসেছে সবাই। প্রেম আজ হসপিটালে যাবে না, তবে বাইরে কোথাও যাওয়ার কথা। আদাল তো খেয়েই বাড়ি থেকে বেরোবে, আর কখন ফিরবে তার কোনো ঠিক ঠিকানা নেই। অন্যদিকে বাড়ির ছোট পুত্র আয়মান চৌধুরীর আজ একটা ফ্রেন্ডের বার্থডে পার্টি আছে। সে আজ সেখানেই থাকবে। মাশফিক চৌধুরী অফিসের গেটআপে এসেছেন। তিনি নাস্তা শুরু করার আগে অর্ণকে বললেন, নেক্সট উইকে আমরা কোম্পানির কাজে থাইল্যান্ড যাচ্ছি, ইউনো না? তোমার অ্যাসিস্ট্যান্ট তোমাকে জানিয়েছে? অর্ণ মাথা নাড়িয়ে শোধায়, ইয়েস বাবা, হি টোল্ড মি এভরিথিং। ওকে, সো বি রেডি। ওকে। অর্ণ খেয়ে বাবার সাথে বেরোলো বাড়ি থেকে। প্রেম বাইকের চাবি নিয়ে সিঁড়ি বেয়ে নামছে রিং আঙুলে ঘোরাতে ঘোরাতে। নিধি সদর দরজার সামনে কোমরে হাত দিয়ে বাইরে উকি ঝুঁকি দিচ্ছে। প্রেম কপাল কুঁচকে ফেলল, আশেপাশে তাকিয়ে দেখল বর্তমানে সাইমা ছাড়া কেউ নেই। সাইমা টিভি ছেড়ে সোফায় পায়ের ওপর পা দিয়ে বাংলা মুভি দেখছে। প্রেম ধীর কদমে এগিয়ে এলো সদর দরজার নিকট। সে নিধির মতোই বাইরে উঁকি মেরে দেখার চেষ্টা করল নিধি ঠিক কী দেখছে এভাবে। বাইরে তো প্রেমের বাইক ছাড়া কিছু নেই, তাহলে মেয়েটা এমন করে কি দেখছে? প্রেম সোজা হয়ে খুক খুক করে কেসে উঠল। নিধি চমকে পিছু ফিরে প্রেমকে দেখেই ভ্যাবা চ্যাক্কা খেয়ে গেল। হালকা হাসার চেষ্টা করেও হাসতে পারল না। প্রেম ভ্রুযুগল নাচিয়ে সন্দিহান কণ্ঠে বলল, কি দেখছিলি অমন করে? তোর তো স্বভাব খারাপ নিধি, উকি ঝুঁকি দিয়ে আবার মানুষের ইজ্জত ফালুদা বানিয়ে দিস না। নিধি মুখ বাঁকালো প্রেমের কথা শুনে। দরজা থেকে সরে দাঁড়িয়ে বলল, একটা ছেলেকে ভীষণ ভালো লেগেছে বুঝলেন, তাকে আমার মনে ধরেছে। প্রেম পিটপিট করে নিধির আনন পর্যবেক্ষণ করল। মেয়েটা লাজুক হাসছে। প্রেম শান্ত কণ্ঠে বলল, কোন ছেলে? ওই যে চৌধুরী বাড়ি অর্ণ ভাইয়ের বন্ধু গেল না একবার, নাম কি যেন আমার ঠিক মনে নেই। স্বার্থ ভাই? জানি না, নাম তো শুনিনি ঠিক করে। প্রেম ধীর স্তরে বলল, যা, ওই ছেলের সাথেই তোর বিয়ে দিব। সে বাড়ির বাইরে গিয়ে বাইক স্টার্ট করেই বেরিয়ে গেল দৃষ্টির আড়াল হতে। নিধি দীর্ঘশ্বাস ফেলল। লোকটা এমন কেন? অনুভূতি বুঝতেই পারে না। নিশা, নিধি আর কায়নাত এসেছে সুরঞ্জনার বাড়ি। সুহানা বেগম ওদের সাথে বসেই কথা বলছেন। বেরুজ বেগম কল করেছিলেন খানিকক্ষণ আগে। সুহানা বেগমকে বলেছেন আগামী শুক্রবার তাদের দাওয়াত। বিয়ের এতদিন হয়ে যাওয়ার পরও কারোর বাড়ি কারোর যাতায়াত হয়নি। হবে কি করে? একটার পর একটা ঝামেলা তো লেগেই আছে। সুরঞ্জনা ভার্সিটি গেছে, বাসায় মুনিয়া মায়ের সাথে, আর ফুপা অফিসে। সুহানা বেগম নিধিকে বললেন, তোমার মায়ের সাথে আমার কথা হয়েছিল কয়েকদিন আগে, বলেছেন তুমি ঢাকা আসবে। আমি কায়নাতকে বলেছি নিধি আসলেই আমার বাসায় নিয়ে আসবি, কিন্তু দেখেছ ও কি করেছে? নিধি মুচকি হেসে বলল, ওর দোষ নেই আন্টি। আচ্ছা যাই হোক, আজ তোমরা আমার বাসায় থাকবে। আমি কায়নাতের শাশুড়ির সাথে কথা বলেছি। কায়নাত বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল। শর্ট টেনে বলল, আমার কোনো সমস্যা নেই ফুপুমা। সুহানা বেগম ঘর থেকে বেরোলেন দুপুরের খাবার বানানোর জন্য। নিশা কায়নাতের পাশে শুয়ে ফোন চোখের সামনে ধরল। বোধহয় কোনো কিছুর অপেক্ষায় আছে সে, সেটা খেয়াল করছে কালকে রাত থেকে। নিশা ফেসবুকে ঢুকে স্বার্থর প্রোফাইলে ঢুকল। পিন পোস্টের নিচের পোস্ট দেখে পলকহীন চোখে তাকিয়ে রইল সেদিকে। ওই দিনের মেয়েটার সাথে পাশাপাশি বসা একটা ছবি আপলোড করেছে স্বার্থ। দুজনের ঠোঁটে চমৎকার হাসি। ক্যাপশনে লিখেছে, সি পার্টনার। নিশা ধড়ফড়িয়ে উঠে বসল। ওর দেখা দেখি কায়নাতও উঠে বসল। বিচলিত হয়ে বলল, কি হলো তোমার? নিশা কায়নাতের সামনে ফোন ধরে বলল, এটা স্বার্থ ভাই না বলো? কায়নাত ছবিখানা দেখে মাথা নড়িয়ে বলল, হ্যাঁ। নিশা ফুসফুস করে নিঃশ্বাস ফেলল। ঠোঁট উল্টে কাঁদো কাঁদো মুখ করে বলল, বেঈমান একটা। পাশের মেয়েটা অনেক সুন্দর, কে এটা? নিশা চোখ পাকিয়ে তাকালো। কায়নাতের দিকে তাকিয়ে বলল, তুমি আমার শত্রু? ওমা, আমি তোমার শত্রু হতে যাব কেন? এই মেয়েকে তোমার কোন দিক দিয়ে সুন্দর মনে হয়? হ্যাঁ, পিতনি পিতনি দেখতে, আবার বলছো সুন্দর। নিশা মুখে কথা বললেও আবার আর চোখে ফোনের দিকে তাকালো। মেয়েটা আসলেই সুন্দর, একটু বেশিই সুন্দর। স্বার্থর সাথে বেশ লাগছে দেখতে। নিশা ফোন বন্ধ করে ফেলল। হামাগুড়ি দিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। জামা ঠিক করে কায়নাতকে বলল, ঘণ্টাখানেকের মধ্যে ফিরে আসব। বলতে দেরি, ঘর থেকে বেরিয়ে যেতে দেরি হলো না। কায়নাত ও নিধি হতভম্ব হয়ে আনন্দ দেখাদেখি করল। নিধি কায়নাতকে বলল, এই স্বার্থ কোনটারে? কায়নাত জবাবে বলল, প্রেম ভাইয়ার সাথে যে সবসময় ঝগড়া করে ওই ভাইয়া। ওই যে নিশাকে সবসময় জ্বালায় উনি। গুলশান চৌরাস্তায় এসেছে প্রেম, একজন পেশেন্টের বাসা এখানে। তাফিল সাহেবকে দেখতে এসেছে প্রেম।
আগের থেকে বেশ ভালো কন্ডিশন ওনার। হিয়া প্রেমকে বাবার ঘরে নিয়ে এলো। তাফেল সাহেব আধ শোয়া হয়ে বসে আছেন। প্রেমকে দেখে মুচকি হেসে বললেন, ভালো আছো বাবা? প্রেম মুচকি হেসে জবাব দেয়, জি আঙ্কেল, আল্লাহ ভালো রেখেছেন। আপনার কি খবর? ভালো বাবা, আগের থেকে বেশ আছি। হিয়া প্রেমের জন্য একটা ট্রেতে করে হালকা নাস্তা নিয়ে এলো। হিয়ার সাথেও টুকটাক কথা হলো প্রেমের। আধ ঘন্টা পর প্রেম উঠে দাঁড়ালো। তাফেল সাহেব বললেন, আবার এসো বাবা। অবশ্যই আসব। হিয়া প্রেমের সাথে মেইন গেট অব্দি এলো। প্রেম বাইকে উঠে হিয়ার দিকে তাকালো। হিয়া মুচকি হেসে বলল, আবার দেখা হবে। জি। নিশা স্বার্থর বাসায় এসেছে মাত্র। বাড়িতে এসে দেখল মার্কেটের সেই মেয়েটা ড্রয়িং রুমে বসে আছে। নিশাকে দেখে স্বার্থর মা ব্যস্ত হলেন। নিশাকে পরিচয় করিয়ে দিলেন মেয়েটার সাথে। স্বার্থর মামাতো বোন আলিশা। নিশা মুচকি হেসে পরিচিত হলো। স্বার্থর মা সেখান থেকে সরতেই আলিশা শুধায়, তুমি অর্ণ ভাইয়ার বোন, তাই না? জি। ও, এখানে স্বার্থর সাথে দেখা করতে এসেছো বুঝি? শরীরটা জ্বলে যাচ্ছে বারে বারে এই মেয়ের মুখে স্বার্থর নাম শুনে। সে রাগ সংযত করে ঠোঁটে জোরপূর্বক হাসি টেনে বলল, হ্যাঁ, তার সাথেই দেখা করতে এসেছি। আচ্ছা, আমি ডেকে নিয়ে আসছি, তুমি বসো। সমস্যা নেই, আমি নিজে গিয়েই দেখা করে আসতে পারবো। নিশা উঠে দাঁড়ালো। চড়া চোখে নিশাকে দেখল আলিশা। তারও বোধহয় সহ্য হচ্ছে না নিশাকে। নিশা হনহন করে ওপরে উঠে এলো। শরীরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এই মেয়ে আর স্বার্থ একই বাড়িতে থাকছে ভাবলেও ভীষণ রাগ হচ্ছে। নিশা দরজায় জোরে জোরে বাড়ি দিল। মনে হচ্ছে সব রাগ দরজায় ঢালছে। স্বার্থ এসে দরজা খুলে দিতেই নিশা হুড়মুড়িয়ে ঘরের ভেতর প্রবেশ করল। স্বার্থর বুকে জোরে কয়েকবার ঘুষি মেরে চিৎকার করে বলল, তুই একটা বেঈমান, খারাপ, ফাজিল লোক। স্বার্থ হতভম্ব হয়ে নিশার দুহাত শক্ত করে আঁকড়ে ধরে। নিশা রেগে ফায়ার হয়ে আছে। চোখ গরম করে স্বার্থর দিকে তাকাতেই স্বার্থ ধমক দিয়ে উঠল, হোয়াট ননসেন্স। নিশা ধাক্কা দিয়ে স্বার্থকে সরিয়ে দিল। বলল, তুমি আসলেই একটা বেঈমান। নাটক করার আগে একবারও ভাবলে না কিছু? কি করেছি আমি? নিশা বলল, কি করনি তুমি সেটা বলো। স্বার্থ শান্ত হলো। ঠান্ডা কণ্ঠে বলল, আমার বাড়িতে এসেছিস কেন? এখন এই বাড়িতে আসার জন্য কারণ লাগবে আমার? আমাকে জিজ্ঞাসা করছো কেন এসেছি? হ্যাঁ, করছি। এই বাড়িতে কি কাজ তোর? নিশা ছলছল চোখে স্বার্থকে দেখল। শুকনো ঢোক গিলে কাঁপা কণ্ঠে বলল, আমাকে তুমি কারণ দেখাচ্ছ আজ? স্বার্থ রূপের এত পাওয়ার আগে জানা ছিল না। আজ রূপবতীর অভাব হচ্ছে না আশেপাশে, তাই না? নিশা পেছন দিকে না দেখেই পা রাখল। ঘরে প্রবেশ করল আলিশা। নিশাকে কাঁদতে দেখে ভ্রুকুটি করে স্বার্থর রাগান্বিত বদন পর্যবেক্ষণ করল। সে কাটা গায়ে লবণ দেবার জন্য স্বার্থর নিকটে গিয়ে গেল। স্বার্থর হাত ধরে বলল, তুমি চিৎকার করছো কেন স্বার্থ? স্বার্থ নিশার অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। নিজের প্রতি আজ অবিশ্বাস দেখছে ওই চোখ জোড়ায়। নিশা স্বার্থর হাতের দিকে তাকিয়ে চোখে পানি রেখেও হেসে ফেলল। স্বার্থর দিকে তাকিয়ে ছোট করে বলল, সত্যি আজ আমি ভীষণ অবাক। নিশা বেরিয়ে গেল ঘর থেকে। স্বার্থ ঝাড়া মেরে আলিশার হাত সরিয়ে দিয়ে ধমক দিয়ে বলল, হাত ধরেছ কেন তুমি? আলিশা শোধায়, তুমি চিৎকার করছো কেন? সেটা তোমাকে বলতে বাধ্য নই আমি। স্বার্থ বেরিয়ে গেল ঘর থেকে। বাড়ির বাইরে যেতে যেতেই নিশা চলে গেছে। স্বার্থ নাকমুখ কুঁচকে ফেলল। এত জেদ এই মেয়ের বলার বাইরে। বেশি কথা শুনিয়ে ফেলল নাকি? বাচ্চা মেয়ে আবার দেখা গেল আকাম করে বসবে। স্বার্থ শেহেরকে কল করে চৌধুরী বাড়ি যেতে বলল। শেহের যেতে পারবে না বলে জানিয়েছে। স্বার্থ নিজেই বেরোল। চৌধুরী বাড়ি গিয়ে দেখল নিশা নেই, আর আজ সে বাড়িও ফিরবে না। পরে জানতে পারব কায়নাতের ফুপুর বাসায় গেছে ওরা। স্বার্থ প্রেমকে কল করল। প্রেম চৌধুরী বাড়ি চলে এসেছে। স্বার্থ দেখল প্রেমের বাইক এদিকেই এগিয়ে আসছে। সে কল কেটে দিল। প্রেম বাইক থেকে নেমে স্বার্থর কাছে এগিয়ে এলো। ফোন চেক করে বলল, ক্যা হুয়া? আমার বাল হুয়া। প্রেম নাকমুখ কুচকে ফেলল। স্বার্থ বলল, তোর বালের বোন কি আসলেই মানুষ? আমার বোন তোমার বাল ছিঁড়তে গিয়েছিল নাকি? মাথা গরম, ফাউলামি করবি না। প্রেগনেন্সির সময় এমন একটু আকটু হয়, ব্যাপার না। স্বার্থ দাঁতে দাঁত চাপল। বলল, তোর ভাবির ফুপুমার বাসা কই? ভাবির ফুপুর বাসা দিয়ে তোমার কাজ কি? প্রেম, আমাকে রাগাস না। বেশি বাড়াবাড়ি করলে তোর ধুমটানা বাজিয়ে ফেলব।